প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটা দীর্ঘ শিরোনামে কথা বলতে এসেছি। শিরোনামটি হলো এটিএম আজহারের মুক্তি, জামাতের ক্ষমা প্রার্থনা, আগামীর স্থায়ী ক্ষমতার স্বপ্ন, বাংলাদেশ দীর্ঘস্থায়ী বিপদে। এমন একটি দীর্ঘ শিরোনামে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে সকালে দিনের প্রথমার্ধেরও আর্ধে একটি রায় হয়েছে, যুগান্তকারী রায় হয়েছে। জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জেলে বন্দী আছেন, তার একটি রায় হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশ জামাতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির শাস্তি মওকুফ করেছে বাংলাদেশের আপিল বিভাগ, সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ একটি রিভিউ পিটিশনের প্রেক্ষিতে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেছে। আসামি পক্ষের আইনজীবী রায়ের যে 4টি মূলত পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তুলে ধরেন। সেগুলো হলো: 1, এই উপমহাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থার পদ্ধতি রীতিনীতি পাল্টে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই বিচারের রায়টা যখন হয়েছিল, আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড হয়েছিল। সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট ছাড়াই আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 2, 3, নজিরবিহীনভাবে বিচারের নামে অবিচার করা হয়েছিল। 4, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যেসব তথ্য প্রমাণ হাজির করা হয়েছিল আপিল বিভাগ সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ এটিএম আজহারুল ইসলাম, আপিল বিভাগেরই রায়, সেগুলো ভুল ছিল, বাংলাদেশি ভুল ছিল। আমি আজকের আরেকটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আসলে ভুল ছিল। এই ভিডিওতে বলতে হচ্ছে, কারণ যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা পাকিস্তান ভাগ হোক যারা চায়নি, তাদের কাছে মুক্তিযুদ্ধটা ভুল ছিল। আমরা যে দেশ বিভাগের পর দীর্ঘ 24 বছরের শোষণ, নিপীড়ন, বঞ্চনা থেকে মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেটি ভুল ছিল যারা পাকিস্তানের ভাগ চায়নি তাদের কাছে। ঠিক তেমনি 1971 সালে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে যুদ্ধাপরাধ হয়েছে সেটি আসলে হয়নি। আজকের বাংলাদেশে সেটি মানতে হবে। আমি আগের ভিডিওতে, আজকের দিনের আরেকটি ভিডিওতে আরও কথা বলেছি, যেমন স্বাধীন বাংলাদেশেও 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করাটা সঠিক ছিল। আজকের বাংলাদেশে যারা দাপিয়ে বেড়াচ্ছে তাদের ভাষ্যে, এবং আরও বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা 21শে আগস্ট সঠিক ছিল। অর্থাৎ 21শে আগস্টের মতো কোনো ঘটনা ঘটেনি, কারণ 21শে আগস্টের মামলার যারা আসামি ছিলেন সবাইকে খালাস দেওয়া হয়েছে। ভারতের 7 সিস্টার্সকে অস্থির করতে 10 ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছিল বাংলাদেশে। অস্ত্রগুলো বাংলাদেশ হয়ে ভারতের 7 সিস্টার্সে যাচ্ছিল। এইসব অস্ত্র আসেনি, কিচ্ছু আসেনি। এগুলো সব ভুল। বাংলাদেশের আদালত ভুল। আপিল বিভাগ আগে রায় দিয়েছে ফাঁসির দণ্ড দিয়ে, সেই রায় ভুল। অর্থাৎ এখন যেগুলো হচ্ছে সেগুলো সঠিক বলে মানতে হবে। অর্থাৎ এই সঠিকতার প্রেক্ষিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার মুক্তি পেয়ে গেছেন, নজিরবিহীন। কারণ আপিল বিভাগের একটি রায়, আপিল বিভাগ বাংলাদেশের সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, এই দুটি বিভাগের সর্বোচ্চ বিভাগ হচ্ছে আপিল বিভাগ। এবং আপিল বিভাগের রায় এরপরে লিভ টু আপিল করা যায়। সেই লিভ টু আপিলে পুরো দণ্ড মওকুফ হয়ে গেল। সাজা হয়তো কম বেশি হতে পারে, মৃত্যুদণ্ডের জায়গায় যাবজ্জীবন হতে পারে, কিংবা যাবজ্জীবনের জায়গায় মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু বেকসুর খালাস। আপিল বিভাগ পুরো রায় দিয়েছে যে যদি অন্য কোনো মামলা না থাকে তাহলে এটিএম আজহারকে দ্রুত মুক্তি দিয়ে দিতে হবে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ।
এরপরে এই রায়ের পরে জামাত ইসলামী বাংলাদেশ আজ একটি সংবাদ সম্মেলন করেছে। বলতে গেলে বলা যায় এটিএম আজহারের রায় উপলক্ষে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে এই সংবাদ সম্মেলনটি করেছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এটি কিসের জন্য ক্ষমা চাইলেন? 1971-এর কৃতকর্মের জন্য, কিংবা স্বাধীন বাংলাদেশে তাদের কৃতকর্মের জন্য? চাইতে পারেন, এটি মানুষকে আকৃষ্ট করবার জন্য এমন ক্ষমা চাইতেই পারেন। এটিএম আজহার মুক্তি পেলেন, জামাত ক্ষমা চাইছেন, জামাত আমির, এবং আগামীর বাংলাদেশে, এবং একথাও বলেছেন যে আগামীর বাংলাদেশে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা একটা ঐক্যের বাংলাদেশ করব, সাম্যের বাংলাদেশ করব ইত্যাদি এমন কথাও বলেছেন। অর্থাৎ জামাত যে সব ক্ষমতার স্বপ্নে বিভোর, তাতে কোনো সন্দেহ নেই। আমি বলি জামাত ক্ষমতায় আসবে। আসবে কিভাবে আসবে? যদি সেনাবাহিনী থাকে, যদি প্রশাসন থাকে, তাহলে ক্ষমতায় আসবে। আমি মানি যে জামাতের ভোটের শতাংশ 5%, সর্বোচ্চ 5% হবে, কিন্তু 5% দিয়েও ক্ষমতায় আসবে। ওই যে বললাম, সেনাবাহিনী প্রশাসন যদি তার দখলে থাকে। জামাত সেনাবাহিনী দখলে আছে, প্রশাসন দখলে আছে, কিন্তু অন্যান্য দল, আমি বিএনপির কথাই যদি বলি, বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করতে ব্যস্ত, বালু মহল দখল করতে ব্যস্ত, হাট দখল করতে, গরুর হাট দখল করতে ব্যস্ত। কিন্তু জামাত কি করছে? গত 10 মাসে প্রশাসন দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, সেনাবাহিনীর মধ্যে একটা দখলদারিত্ব কায়েম করেছে। 5% ভোট নিয়েও ক্ষমতায় আসা সম্ভব। অনেকে আত্মসমালোচনা করতে চান না। এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলো তো একই টাইপের দল, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই দলগুলোর যারা রাজনীতি করেন এখন তো খুব ভালো মানুষ রাজনীতি করেন। এই জন্যই বলছি যে ভালো মানুষ রাজনীতি করেন। আপনার উপজেলার, আপনি যে উপজেলাটায় বসবাস করেন, আপনার উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে, তাদের চেহারাটা এবং 14 গোষ্ঠী একটু বিশ্লেষণ করে দেখুন তো। কিংবা বিএনপির সভাপতি সম্পাদককে, তাদের 14 জেনারেশন বিশ্লেষণ করে দেখুন। কিংবা জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এই দলগুলোর। কাজেই এই দলগুলো, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, আত্মসমালোচনা করতে পছন্দ করে না। কিংবা যদি আপনি কোনো সমালোচনা করেন, আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। 5% ভোট নিয়েও ক্ষমতায় আসা সম্ভব ওইভাবে। আওয়ামী লীগের কথাই বলুন, যে আওয়ামী লীগ 10 বছর ধরে নিলাম জনসমর্থনে ক্ষমতায় ছিল, বিপুল একটা বিশাল রাজনৈতিক দল। কিন্তু 2018 সাল থেকে ক্ষমতায় কি ছিল আসলে জনসমর্থন নিয়ে, জনগণের ভোটে? 2018 থেকেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নানা রকম এই যে নেতার নামে দুর্বৃত্তদের দৈরাত্মে মানুষ ফুঁসছিল। সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ ভোট হতো, সব দলের অংশগ্রহণে ভোট হতো, তাহলে আওয়ামী লীগের পরাজয় কিন্তু আরো আগে ঘটে যেত। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে? সেনাবাহিনী আওয়ামী লীগের সাথে ছিল, পুলিশ আওয়ামী লীগের সাথে ছিল, প্রশাসন আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হুসেইন মোহাম্মদ এরশাদ, সামরিক শাসক এরশাদ, টানা 9 বছর ক্ষমতায় কিভাবে ছিল? সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। হুসেইন মোহাম্মদ এরশাদের ভোটের পার্সেন্ট কি 40% ছিল কখনো? কাগজে কলমে হয়তো আপনি দেখাবেন, ঠিক আছে, কিন্তু তার ভোট, জাতীয় পার্টির ভোট কি কোনো কালে ছিল? জাতীয় পার্টি এই গ্রহণযোগ্যতাটা কি কোনো কালে অর্জন করেছিল? করেনি। ঠিক তেমনি জামাতের 5% ভোট দিয়েও জামাত কিন্তু স্বপ্ন বুনছে যে আগামীতে পার্মানেন্ট ক্ষমতায় আসবে, এবং সেনাবাহিনী যদি জামাতকে সমর্থন দেয়, জামাত তাদের যে বাচ্চা একটি দল আছে এনসিপি কে নিয়ে ক্ষমতা আসবে।
সেই পরিকল্পনা নিয়েই তারা চলছে এবং তারা একের পর এক সাফল্য অর্জন করছে। ক্ষমতায় আসলো, কিন্তু বাংলাদেশের মানুষের কি মুক্তি আসলো? মোটেই নয়, প্রশ্নই আসে না। বাংলাদেশ আরো গভীর বিপদের মুখে ধাবিত হলো, বাংলাদেশ আরো সহিংসতার মুখে ধাবিত হলো। আমি যদি খুব ছোট্ট করে বলি যে বাংলাদেশ ইতিমধ্যে ডক্টর ইউনূস ক্ষমতায়, বিশেষ করে সবচেয়ে আমার প্রতিবেশীকে কিন্তু কাউন্ট করতেই হবে। জামাতের আমিরই তো বলেছিলেন 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশীকে অস্বীকার করা যায় না। জামাত যদি ক্ষমতায় আসে, কিংবা এখন আমার সবচেয়ে বড় প্রতিবেশী, চারপাশ দিয়ে ঘিরে থাকা প্রতিবেশীটি ভারতের কাছে বাংলাদেশ কিন্তু খানিকটা প্রো পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের মর্যাদায় ইতিমধ্যেই ঢুকে গেছে। এবং জামাত যদি পার্মানেন্টলি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানি ভাবধারায় ঢুকে যাবে। আর এটি অন্ততপক্ষে ভারত সইবে না। এবং ভারত যখন সইবে না, তখন পৃথিবীর অন্যান্য দেশও আসলে সেই অর্থে সইবে না। ভারত পাকিস্তানের উপরে যে নিয়ন্ত্রণগুলো আরোপ করছে, বাংলাদেশের উপরেও নানা রকম নিয়ন্ত্রণ আরোপ আসবে। স্বাধীন বাংলাদেশে যে নিয়ন্ত্রণ আরোপ হয়নি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইউনূসের আমল থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু জামাতের আমল, জামাত যদি ক্ষমতায় আসে, তখন আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ শুরু হবে। এবং বাংলাদেশে অভাব অনটন, ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য অচল অবস্থা, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস কান্ট্রিগুলোর যেমন অবস্থা হয় আর কি, আফ্রিকার দেশগুলোর, বাংলাদেশ কিন্তু সেদিকেই ধাবিত হবে। জামাত ক্ষমতায় আসা মানে বাংলাদেশ উত্তরণ ঘটে যাবে। হ্যাঁ, জামাতের সেই ক্ষমতাকালীন বাংলাদেশ কিংবা ইউনূসের ক্ষমতাকালীন বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে, পাকিস্তান যেমন পায়। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে, তুরস্কের সমর্থন পেয়ে, চীনের সমর্থন পেয়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে, কিন্তু সমর্থন পেয়ে লাভটা কি? আফ্রিকার দেশগুলোকেও তো মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে, জাতিসংঘ তাদের ওখানে মিশন কাজ করে। আপনার এখানেও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে, জাতিসংঘের মিশন কাজ করবে, কিন্তু আপনি তো ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হবেন। আপনার লাভ কি? অর্থাৎ জামাত ক্ষমতায় আসলে যেটি হবে, বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী বিপদের দিকে ধাবিত হবে। বিপদটা খুব বেশি হয়তো দীর্ঘ হবে না, জামাত যদি পার্মানেন্টলি ক্ষমতায় আসে, অর্থাৎ ক্ষমতার মসনদে যায়, ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর। কারণ বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম প্রিয়, আবার শান্তি প্রিয়। বাংলাদেশের মানুষ এই অন্যায়কে দীর্ঘস্থায়ী বিচারে মেনে নেবে না। একটা সহিংসতা, একটা সংগ্রামের পর বাংলাদেশকে সত্যিকারের হয়তো দ্বিতীয়বার স্বাধীন করতে হবে। 1971 সালে আমাদের একবার স্বাধীনতা এসেছিল, কিন্তু স্বাধীনতা হরণের দায়ে বাংলাদেশকে হয়তো দ্বিতীয়বার স্বাধীন করবার দিকেই আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই সামগ্রিক বর্তমান প্রেক্ষাপট দেখে তাই মনে হচ্ছে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধ ঘটেনি, বাংলাদেশকে এমন ভুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাস উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা হবে। আগামী দিনে আরও নানা রকম কর্মকাণ্ড হবে। এগুলো বাংলাদেশের মানুষ মানবে না। দীর্ঘস্থায়ী পরিণতিতে আগামী 2-3 বছরের একটা সংগ্রামের দিকে ঢুকছে বাংলাদেশ, এবং সেই সংগ্রাম করেই বাংলাদেশ হয়তো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করবে। আমাদের স্বাধীনতা নিয়ে পাশের দেশ ভারত থেকে ইনসাল্ট করা হয় মাঝে মাঝে, যে বাংলাদেশ প্রতিদিন স্বাধীন হয়, প্রতি সপ্তাহে স্বাধীন হয়, প্রতি বছর স্বাধীন হয়, মানে প্রচুর স্বাধীন বাংলাদেশ, প্রচুর স্বাধীনতা বাংলাদেশের। আমাদের অবস্থাটা আসলে এরকমই, যে আমাদের আবার স্বাধীনতা হবে। এছাড়া আমাদের মুক্তির পথ খুব একটা কাছাকাছি। মুক্তির যে আলোটা, একটা আলো, আমরা অন্ধকারে একটা আলো আমি দেখতে পাচ্ছি না খুব একটা। আমার সাথে হয়তো অনেকে দ্বিমত হতে পারেন। ওই যে বললাম যে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির যারা রাজনীতি করেন এখন, তারা আত্মসমালোচনা করতে পছন্দ করেন না, যার কারণে ভরাডুবি। এবং এই কারণে আমি জামাতের কাছ থেকে, জামাতের অসংখ্য নেতিবাচক দিক আছে, জামাতের যদি ইতিবাচক সবটা থাকতো তাহলে মাত্র 5-7% ভোটের মধ্যে বা 10% ভোটের মধ্যে সীমিত থাকতো না। জামাত ব্যাপক বিপুল ভোটে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখত, কিন্তু
ভোটের পার্সেন্টেজ বাড়ছে না। নানান নেতিবাচক, প্রধান নেতিবাচকতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা। এটি বাংলাদেশের মানুষ মানবে না। এবং সাম্প্রদায়িকতা, মৌলবাদ চর্চা, এগুলোর কারণে বাংলাদেশ অন্ততপক্ষে মানবে না। কিন্তু তাদের রাজনীতি, তাদের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই ক্যাডার ভিত্তিক রাজনীতির অনেক ইতিবাচক দিক আছে। আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, একটা জামাত শিবির এসে আপনার সাথে কিন্তু মিশে যেতে পারে, মিশে আপনার রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি জানতো জামাতের মধ্যে, শিবিরের মধ্যে ছাত্রদল করেন, ছাত্রলীগ করেন, ঢুকে যে ছদ্মবেশে তাদের ভিতরে ঢোকেন তো পারেন কিনা? আমি এই একটি উদাহরণ দিয়েই বলবো যে জামাতের ভিত্তি, রাজনৈতিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সেই জায়গা থেকে জামাত যে পরিকল্পনা করছে, সেনাবাহিনী যদি তাদের সাথে থাকে তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে। এবং 2-3 বছর বাংলাদেশ, আগামীর 2-3 বছর প্রচণ্ড সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। এই প্রস্তুতিটা আমাদের রাখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।